শুভ সকাল বন্ধুরা, তাহলে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কালকের ম্যাচ দেখলে কেমন লাগলো? দেখো, কালকের ম্যাচ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি এটাই বলবো। দেখো, আরসিবিকে নিয়ে বিশেষ কিছু বলার নেই। আরসিবি আউট ব্যাটেড, আউট বোল্ড, আউট ফিল্ডেড সিএসকে, টোটালি আউট প্লে। তো আরসিবিকে নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমার কিছু কথা আছে সিএসকে নিয়ে। তো আমার সিএসকে ম্যানেজমেন্ট আর সিএসকে প্লেয়ারদের একটাই কথা বলার, একটাই প্রশ্ন করার, যে আপনারা 2025-এ এসে কোন ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলতে চাইছেন? সিম্পলি এটা তো 2012-13-তে চলতো। 160-70 রান করবো, তারপরে অপোনেন্টকে স্পিন দিয়ে চোখ করিয়ে দেবো চেপকে, বা অপোনেন্টকে 160-70 রানে আটকে দিয়ে সেটা আমরা টুকটুক করতে করতে চেস করে দেবো। সেই জমানা নেই আর টি-20। 2025 চলে এসছে, 2012-13 তো চলছে না আর। তো এবার একটা ম্যাচে এরকম হতোই, যে কোনো একটা ম্যাচে বা একটা দুটো ম্যাচে হবেই, সব ম্যাচে 160-70-এ আটকাবে না। যে কোনো একটা দুটো ম্যাচে 190-180 হয়ে গেলেই সিএসকে কিন্তু সেটা চেস করতে পারবে না। সিএসকে সেই ব্র্যান্ড অফ ক্রিকেটে এখনও ধাতস্থই করতে পারেনি নিজেদের। তো আপনারা কোন ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলতে চাইছেন? এটা তো টেস্ট ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেট নয়। ওয়ানডে ক্রিকেটের ফর্মুলায় টি-20 ক্রিকেট খেলতে চাইলে তো হবে না। এই সিএসকে 180-র উপর টার্গেটই কোনোদিন নামাতে পারবে না, 200 তো ভুলেই যান। আর তাহলে আপনারা যখন বুঝতেই পারছেন যে আপনারা টার্গেট চেস করতে পারেন না, তাহলে আপনারা ফার্স্টে টসে জিতে ফার্স্টে ব্যাট নিলেন না কেন? টসে জিতে ব্যাট করতে পারতেন, তারপরে যা হতো দেখা যেত। মানে মোট কথা হচ্ছে, আমি যদি এক এক করে চলে আসি, সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়, সে 175+ রানের চেসে তার রেকর্ড একদম জঘন্য। মানে সিএসকে যখন 175+ রান চেস করতে যায়, ঋতুরাজ গাইকোয়াড় কোনোদিন পারফর্ম করতে পারেনি। তারপরে আসি রাহুল ত্রিপাঠী, ওয়াকিং উইকেট, কেন খেলছে কেউ জানে না। প্রতি ম্যাচে ফার্স্ট ওভারে সেকেন্ড ওভারে আউট হয়ে বাড়ি চলে যায়। রচিন রবীন্দ্র আগের ম্যাচে ভালো খেলেছিল, গতকালকেও ধরে রাখার চেষ্টা করেছিল, পারেনি, ঠিক আছে, মানা যায়। তারপরে চলে আসছি দীপক হুডা, কি ফিল্ডিং, হাত থেকে ক্যাচ পড়ে বেরিয়ে যাচ্ছে। এটা কে, কেন এনেছে এটাকে? সবার ক্যারিয়ার রিভাইভ করা সম্ভব না সিএসকে পক্ষে। এটাকে বাদ দিয়ে দেওয়া হোক নেক্সট ম্যাচে। না পারে ফিল্ডিং, না পারে ব্যাটিং, বোলিং তো করছেই না, আছে মানে কেন গেছে? কেন ইডলি ধোসা খেতে ফ্রিতে কেন গেছে? একদম জঘন্য। দুবে, দুবের ফর্ম নিয়ে আমার প্রশ্ন আছে। আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম, আজকেও বলছি, দুবের ফর্ম নিয়ে আমার প্রশ্ন আছে। দুবে কিন্তু সেই ব্যাটসম্যান নেই যে আইপিএলে রাজত্ব করেছে স্পিনারদের এগেনস্টে। দুবে কিন্তু সেই খেলা এখন আর খেলতে পারে না। আচ্ছা, তারপরে চলে আসি স্যাম কারান। স্যাম কারান বোলিংটা ভালোই করছিল, লাস্ট ওভারে 3টে ছক্কা খেয়ে গেল, সেটা তো ক্যাপ্টেন্সি ফেলিওর, আর কিছুই না। স্যাম কারানকে লাস্ট ওভার কেউ দেয় না, কেন দিয়েছে জানি না। তো যে কেউ মারবে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, তারপরে চলে আসি ধোনির কথায়। ধোনি আমাদের দেশের গ্রেটেস্ট ক্যাপ্টেন, এর কোনো ডাউট নেই। তো আপনি আপনি একটা দেশের গ্রেটেস্ট ক্যাপ্টেন, আপনি একটা ফ্র্যাঞ্চাইজ চালাচ্ছেন, ধোনি চালায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধোনিকে কেউ ব্যাট করতে পাঠায় না, ধোনি নিজেই আসে। তো আপনি একটা ফ্র্যাঞ্চাইজ চালাচ্ছেন, তো আপনি 9 নম্বরে কেন ব্যাট করতে আসেন? আপনি তো এখনো হিটিং করতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি আগের বারের থেকে আপনার হাঁটুও এবার ঠিক আছে, আপনি দৌড়াতেও পারেন। তাহলে আপনি 9 নম্বরে কেন আসেন? আপনার থেকে অশ্বিন ভালো ব্যাট করে, এটা আমি মানতেই পারবো না। আপনি এখনো দীপক হুডার থেকে ভালো ব্যাট করেন, আপনি এখন রাহুল ত্রিপাঠীর থেকে ভালো ব্যাট করেন, তাহলে আপনি আর লাস্টে কেন আসেন? এই যে কালকে সিএসকে 50 রানে হারলো, এটা 25 রানে হারতে পারতো যদি ধোনি উপরে আসতো। এলো না। জাদেজা, ঠিক আছে, জাদেজাকে নিয়ে কি বলবো? তাও জাদেজা লাস্টে লাস্টে জাদেজা ধোনিই পড়ে যায় প্রতিবার। ওরা দুজন মিলেই চেস করার চেষ্টা করে। এই ব্যাটিং তো পুরো ফেল। এই ব্যাটিং মানে চলবেই না, 2025-এ দাঁড়িয়ে এই সিএসকে ব্যাটিং চলবে না, একেবারে জঘন্য। মানে জঘন্যর থেকেও নিম্নতর, কিছু বলার নেই। সিএসকের বোলিংয়ে চলে আসি, মানে ক্যাপ্টেন্সি ব্লান্ডার একেবারে। অশ্বিনকে সেকেন্ড ওভার দেয় কে? কেন দেয়? কি করতে দিচ্ছে? সেকেন্ড ওভারে খেয়ে গেল 15 রান, ভালো কথা। অশ্বিন 2 ওভারে টোটাল খেয়েছে 22 রান, তাই তো? তা 1 ওভারে খেয়েছে 15 রান, আরেক ওভারে খেয়েছে 7 রান, তারপরে কেন অশ্বিনকে ওভার করানো হলো না? লাস্ট ওভারে স্যাম কারান তো আসেই না। লাস্ট ওভারে স্যাম কারানকে দেওয়ার দরকারই ছিল না। যাদের একটা বোলিং ব্যাট ডে গেছে মানা যায়, আমি সে নিয়ে কিছু বলছি না। নূর অ্যাজ ওয়েল আবার ভালো করেছে, খালিলও খুব ভালো বল করেছে। খালিল আর নুরই হচ্ছে সিএসকের বোলিংয়ের টকিং পয়েন্ট, এছাড়া আর কিচ্ছু নেই। এছাড়া টোটাল টিমেরই কিচ্ছু নেই। 3টে ক্যাচ একটা প্লেয়ারের যদি ড্রপ হয়, সে 51 রান বানাবে না তো কে বানাবে? যথেষ্ট ভালো প্লেয়ার রজত পাটিদার, আমি কালকেও বলেছিলাম রজত পাটিদার কিন্তু ভালো খেলে, স্পিনও ভালো খেলে, কিন্তু সে অনেক আগেই আউট হয়ে যেতে পারতো। ক্যাচেস উইন ম্যাচেস ছোট থেকে সবাই শুনে আসছে, ক্যাচ ধরবে না তো ম্যাচটা জিতবে কি করে? হাতের থেকে বল পড়ে বেরিয়ে যাচ্ছে দীপক হুডার। রাহুল ত্রিপাঠীর ক্যাচটা ঠিক আছে কঠিন ছিল, কিন্তু এই লেভেলে এই সমস্ত ক্যাচ ধরা উচিত। খালিলের যে ক্যাচটা ফেললো, ওটা তো ধরা উচিতই ছিল, রাহুল ত্রিপাঠীরটা তাও মানা যায়। তো মানে অ্যাজ আ ফিল্ডিং ইউনিট একদম জঘন্য। একেবারে সিএসকের কোনো পারফরমেন্সই হয়নি, কিচ্ছু হয়নি। মানে একেবারে জঘন্য। মিডিল অর্ডার ফালতু, টপ অর্ডারে রাহুল ত্রিপাঠী ফালতু, লোয়ার মিডিল অর্ডারও ফালতু। ধোনি তো আসেই না, আসতেই চায় না। আমার কথা হচ্ছে, ধোনি যদি ব্যাট করতে নাই আসে, নাই চায়, তাহলে কি অ্যাজ আ উইকেট কিপার খেলছে শুধু? উইকেট কিপাররা তো ব্যাটসম্যান হয়, শুধু উইকেট কিপার হিসেবে খেলে তো লাভ নেই। আপনি যদি 9 নম্বরে ব্যাট করতে আসেন, তাহলে তো আপনি টিমের কোনো উপকার করছেন না।
যদি 4 রান বাকি থাকতো আপনি কিন্তু 6-7 চলে আসতেন, তাহলে আমি এর লজিকটা বুঝতে পারছি না এর পিছনে। হয় আপনি প্রতি ম্যাচে 9 আসতেন, আমি মেনে নিতাম। যদি 4 রান বাকি থাকতো আপনি তখন 6-7 নেমে আসতে পারেন, তখন আপনি 9 আসেন না। যখন বেশি বেশি রান বাকি থাকে তখন আপনি অশ্বিনকে আগে পাঠিয়ে দেন। এর এর কারণটা তো বুঝতে পারছি না। সিএসকে টিমের তো কোনো উপকার হচ্ছে না এতে। এবার যদি চলে আসি আরসিবির কথায়, আরসিবি কিন্তু দেখো ভালো পারফর্ম করেছে, অবশ্যই খুব ভালো পারফর্ম করেছে। এবার কিন্তু আরসিবি এক প্রকার টাইটেল কন্টেন্ডার। তারা 17 বছর অনেক বেইজ্জত হয়েছে, এবার কিন্তু 18তম বছর আমার মনে হয় তাদেরই। কারণ প্রথম থেকে যদি চলে আসি, সল্ট কিন্তু প্রথমেই অ্যাটাক করতে শুরু করে। সল্ট অ্যাটাক করেছে, পার্টিকাল অ্যাটাক করেছে। কালকে আমি যেরকম বলেছিলাম, কোহলি এক সাইড ধরবে, বাকিরা কিন্তু এসে আরেক দিক থেকে চার্জ করবে। সল্ট মেরেছে, পার্টিকাল মেরেছে, পাতিদার মেরেছে, তারপরে তো কোহলি আউট হয়ে যায়। তারপরে এসে টিম ডেভিডও মেরেছে। লিয়াম লিভিংস্টন তো খুব একটা কিছু করতে পারেনি। তো এইটা ব্যাটিং পারফরমেন্স। তো ব্যাটিংয়ে তো ওরা 196 রান তুললো, 196, 197 টার্গেট চেস করতে এসে সিএসকে 146-এ গুটিয়ে গেল মানে অল আউট হয়নি, আর পারেনি রান করতে। তো বোলিংও খুব ভালো হয়েছে। পাটিদারের ক্যাপ্টেন্সি কিন্তু দেখার মতো। সে যেভাবে বোলিং চেঞ্জেস করেছে আর সে যেভাবে স্পিনারদের ইউজ করেছে, সেটা কিন্তু সত্যিই দেখার মতো। সিএসকে স্পিন ট্রিও কিছুই তার সামনে লাগেনি, ক্রুনাল সুয়াসের সামনে। ইভেন লিয়াম লিভিংস্টন পার্ট টাইমার হলেও যথেষ্ট ভালো বল করেছে। হ্যাজেলউড একদম দারুণ। তো মোট কথা, আরসিবি আউটপ্লেড সিএসকে, এটা হচ্ছে হেডলাইন হবে। চেপকে তারা 2008-এর পরে 2025-এ জয় পেল, তাদের কাছে খুবই আনন্দের ব্যাপার। কিন্তু সিএসকে এর যথেষ্ট দুশ্চিন্তার ব্যাপার আছে। মানে কিছু বলার নেই, একেবারে জঘন্য খেলা। যদি কালকের ম্যাচের ম্যাজিক মুভমেন্ট নিয়ে কথা বলতে হয়, তাহলে কিন্তু ধোনির স্টাম্পিংটা নূর আহমেদের বলে উইল জ্যাক্সকে 0.16 সেকেন্ডে উইল জ্যাক্সের স্টাম্পটা উড়িয়ে দিয়ে তিনি যে স্টাম্পিংটা করলেন, সেটা কিন্তু কালকের ম্যাচের ম্যাজিক মুভমেন্ট। তার বয়স হয়ে গেলেও তিনি কিন্তু এখনও মাস্টার বিহাইন্ড দ্য স্টাম্পস। এবার যদি কথা বলি প্রিভিউর, তাহলে আজকের ম্যাচ হচ্ছে গুজরাট টাইটান্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সুখবর হচ্ছে, ওদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া রিটার্ন করছে। কার জায়গায় রিটার্ন করবে সেটা একটা দেখার বিষয় হবে। আমার মতে না, রবিন মিন্সের জায়গায় তো হবে সবাই বলছে, কিন্তু আমার মতে নমন ধীরের জায়গায় হওয়া উচিত। কারণ রবিন মিন্স কিন্তু মুম্বাই ম্যানেজমেন্ট তার উপর যথেষ্ট ভরসা দেখিয়ে তাকে কিনেছে। তো রবিন মিন্সকে আর কয়েকটা সুযোগ দেওয়া উচিত। সে উইকেট কিপার ব্যাটসম্যান ঝাড়খণ্ডের, ভালোই শুনেছি, এবং তার স্ট্যাটিস্টিক্সও খুব ভালো। তো নমন ধীরের জায়গায় আমার মনে হয় হার্দিক পান্ডিয়াকে আনা উচিত। আর আমার মনে হয় একটা চেঞ্জ করা উচিত, যেহেতু বুমরা নেই, বুমরার জায়গা কিন্তু কোনো সত্যনারায়ণ রাজু নিতে পারে না। তো উইল জ্যাক্স বা রিকেলটন, স্যান্টনার, রিস্টপলি আর ট্রেন্ট বোল্ট, এই 4টে বিদেশি আমি মুম্বাইয়ের জন্য সিলেক্ট করব। ট্রেন্ট বোল্টের ফর্ম নিয়ে একটু সমস্যা আছে, কিন্তু আমার মনে হয় আগামী দিনে সে ভালো করবে। এবার যদি গুজরাট টাইটান্সের কথা বলি, দেখো গুজরাট টাইটান্সের আমার মতে কিছুই ভালো যাচ্ছে না। তারা আগের দিন পাঞ্জাব কিংসের সাথে বোলিং করতে গিয়ে 243 খেয়ে গেল, তারপর সেটা আবার চেজও করতে পারলো না। সত্যি বলতে 243 রান খেয়ে গেলে 1-2 দিনই চেজ হবে, রোজ চেজ হবে না মোটেই। তো ব্যাপার হচ্ছে, গুজরাট টাইটান্সের কিন্তু মেন যে সমস্যা, গুজরাট টাইটান্সের বোলিং কিন্তু ফর্মে নেই। সিরাজ রান মেশিন, রাবাডা মার খাচ্ছে, রশিদ খানের এফেক্ট নেই, প্রসিদ্ধ কৃষ্ণা মারি খেয়েছে। তাহলে 5টা বা 6টা বোলারের মধ্যে 4টে বোলার যদি রান মেশিন হয়, তাহলে তারা তো 240 খাবে না, তো কারা খাবে? তো গুজরাট টাইটান্সের কিন্তু প্রবলেমের শেষ নেই। হ্যাঁ, শুভমান গিলের ফর্মটা ভালো আছে, সে আগের দিন ভালো শুরু করেছিল, সে শেষ করতে পারেনি। সাই সুদর্শন ভালো খেলছে, কিন্তু গুজরাট টাইটান্সের কিন্তু অনেক সমস্যা আছে। গিল একদম নতুন ক্যাপ্টেন, গিল তো আর ক্যাপ্টেন্সি করে না, আশিস নেহরাই ক্যাপ্টেন্সি করে। তো আমার মনে হয় গুজরাট টাইটান্সের ভালো রকম সমস্যা আছে। এইটা মুম্বাইয়ের কাছে একটা ভালো সুযোগ একটা ম্যাচ জিতে যাওয়ার। তো আমি প্রেডিক্ট করছি মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচ জিতবে। সত্যি বলতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই ম্যাচ জেতে বেশিরভাগ যে টস জেতে, কারণ সেকেন্ডে ব্যাটিংয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনেক সুবিধা আছে। হ্যাঁ, যদি না সে আবার 240-250 খেয়ে যায়, তো 240-250 না খেলে কিন্তু যে ব্যাটিং করবে পরে, তার কিন্তু জেতার চান্স বেশি। তবুও আমি মুম্বাই ইন্ডিয়ান্স প্রেডিক্ট করছি। প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর যদি বলি, তাহলে মুম্বাইয়ের ব্যাটিংয়ের দিক থেকে আমি বলবো তিলক ভার্মা। ছেলেটার মধ্যে কিন্তু ভালো পটেনশিয়াল আছে, আমার খুব ভালো লাগে ছেলেটাকে। আর মুম্বাইয়ের বোলিংয়ের দিক থেকে যদি বলি, তাহলে দীপক চাহার। আর যদি গুজরাটের ব্যাটিংয়ের দিক থেকে বলি, তাহলে আমি শুভমান গিলকে আবার ব্যাক করতে চাই, কারণ তার ফর্মটা কিন্তু ভালো আছে, ব্যাটে বল এসে ভালো লাগছে। আর তাকে T20 ইন্টারন্যাশনাল টিমেও জায়গা বানাতে হবে, সে কিন্তু একটু হলেও ছিটকে গেছে। আর গুজরাটের বোলিং ঠিক আছে, রশিদ খান। তো এই আমার প্রেডিকশন। দেখা যাক আমার প্রেডিকশন কতটা ঠিক হয়। তোমরা সবাই দেখো ম্যাচটা। আর কালকের ম্যাচটা কেমন লাগলো, জঘন্য যে ম্যাচটা গেছে কালকের, সেটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টাটা, ক্রিকেটের মজা নাও, বাই বাই।